তাহলে সয়েল এক্সপ্লোরেশনের স্কোপ যেটা, স্কোপটা মানে হচ্ছে যে কোনো শুধু সয়েল এক্সপ্লোরেশন না, যে কোনো টপিকস এর স্কোপ মানে হচ্ছে যে ওই টপিকসকে আপনি কোন কাজে লাগাতে পারবেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার, বা ওই স্পেসিফিক ফিল্ডের এক্সপার্ট হিসেবে আপনি এই ফিল্ডের এক্সপিরিয়েন্স করে কোন কোন কাজে লাগাইতে পারবেন সেটা আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। একটা হলো বেয়ারিং ক্যাপাসিটি সম্বন্ধে আমরা ধারণা পাবো, ফাউন্ডেশনের সাইজ এবং তার ডেপথ ফাউন্ডেশন সম্বন্ধে আমরা আইডিয়া পাবো। এরপরে আমরা ফাউন্ডেশনাল সেটেলমেন্ট সম্বন্ধে, গ্রাউন্ড ওয়াটারের যে ইফেক্ট এবং গ্রাউন্ড ওয়াটার সম্বন্ধে, আর্থ প্রেসার সম্পর্কে ধারণা পাবো টোটালি, এবং সয়েল মুভমেন্ট যেটা হবে, অর্থাৎ সয়েল ইমপ্রুভমেন্ট, সরি, এবং কোন সয়েল ইমপ্রুভমেন্ট করার আমার দরকার হবে কিনা, এবং সেটা যদি করতে চাই তাহলে সয়েল ইমপ্রুভমেন্টের কয়েকটা মেথড আছে, কোন মেথডটা ফলো করতে পারবো আমি সেটা সম্পর্কে একটা ধারণা পাবো। এবং ফাইনালি সুইটেবিলিটি অফ বোরো ম্যাটেরিয়ালস। বোরো ম্যাটেরিয়ালস হচ্ছে অনেক সময় আমরা যখন কোনো স্ট্রাকচার ডেভেলপ করি, বাইরে থেকে মাটি নিয়ে আসতে হয়, আমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালস, ফাউন্ডেশন ম্যাটেরিয়ালস নিয়ে আসতে হয়। যেমন কেউ যদি ইমব্যাঙ্কমেন্ট বা নদী বাঁধ দেয়, তাহলে ঠিক নদীর পাশে সব পর্যাপ্ত ম্যাটেরিয়াল সে পায় না, দূরে কোথাও থেকে সুইটেবল কোয়ালিটির ম্যাটেরিয়ালস কে বড় করে আনতে হয়। তো সেটার সম্পর্কে আমি ধারণা পাবো যে কোন ধরনের সয়েল আমার দরকার হবে। আজকের এই ক্লাস বিষয়ে আমাদের থিওরিটিক্যাল জিনিসপত্র আলোচনা করা, এখানে স্টেপ অফ এক্সপ্লোরেশন আছে, স্টেপ গুলো আপনারা একটু দেখে নেবেন, এখানে ওই থিওরি টাইপের কথাবার্তাই, সেজন্য আমি এটা স্কিপ করে যাব। এখানে চারটার মতো স্টেপ বা মেথড আছে। প্রথমটা হচ্ছে কম্পাইলেশন অফ দ্য এক্সিস্টিং ইনফরমেশন রিগার্ডিং দ্য স্ট্রাকচার। আমি স্ট্রাকচার বলতে এখানে আমি যদি সেটাকে রোডওয়ে করি, অথবা কোনো যদি আমি সেখানে রেলওয়ে স্ট্রাকচার করতে যাই, বা কোনো বিল্ডিং স্ট্রাকচার যদি করি, বা কোনো ড্যাম যদি করি সেখানে, বা কোনো এয়ারপোর্টের রানওয়ে যদি করি, অথবা আমার এখানে এক্সিস্টিং কোনো স্ট্রাকচার আছে সেটাকে আমি ডেমোলিশ করে নতুন করে ওখানে কোনো স্ট্রাকচার যদি বিল্ড আপ করতে চাই, তাহলে স্ট্রাকচার রিগার্ডিং যেই ইনফরমেশন আমার দরকার হবে সেগুলোকে গ্যাদার করতে হবে ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে কালেকশন অফ এক্সিস্টিং ইনফরমেশন অফ দ্য সাবসল কন্ডিশন। সাবসল কন্ডিশন বলতে আমি এই কথাগুলো আগেও নামাজের আগেও বলেছি, সেটা হচ্ছে ওখানকার সয়েল টাইপ কেমন, সেটা কি স্যান্ডি অথবা রকি, ওখানে কি রক টাইপের কি অর্গানিক বা ইনঅর্গানিক, বা ওখানে কোনো জিওলজিক্যাল কোনো ফল্ট আছে কিনা। যেমন আমরা ডিফাইন করি কিছু জোনকে, যেটা হচ্ছে আর্থকোয়েকের জন্য ঝুঁকিপূর্ণ জোন, এই জোনটা হচ্ছে আর্থকোয়েকের জন্য সেফ জোন, সেগুলো আমরা নির্ভর করি কিন্তু জিওলজিক্যাল সার্ভে, সাবসয়েল সার্ভের উপর বেস করে। জিওমরফোলজি যে কোর্স আছে আপনাদের, বা যদি আপনারা করে থাকেন কমপ্লিট, সেই কোর্স আপনারা দেখছেন যে ফল্ট, তারপর বিভিন্ন ফল্ট লাইন, ফোল্ড, এই সমস্ত বিষয়গুলো থাকে। ইন্টারনাল যে সয়েল প্যাটার্ন, সয়েল স্ট্রাকচার প্যাটার্ন যেটা, সেটার উপর নির্ভর করবে। তাহলে এই সমস্ত ডাটাগুলো আমাকে এক্সিস্টিং কন্ডিশনের সয়েলের সাবসয়েল কন্ডিশনটা কেমন সেগুলো গ্যাদার করতে হবে। সেটা যদি বিভিন্ন টেস্ট আছে, বিভিন্ন বোর হোল করতে হবে, বিভিন্ন ইকুইপমেন্ট সেখানে ইউজ করে, আগার ইনস্ট্রুমেন্ট বা ওয়াশ বোরিং বা স্প্লিট স্পুন দিয়ে সয়েল করা হয়, মানে কালেকশন করা হয় সেটা। 3 নম্বর স্টেপটা হচ্ছে রিকগনাইজেন্স অফ এ প্রপোজড কনস্ট্রাকশন সাইট। রিকগনাইজেন্স এই টার্মটা আপনারা আরেকটা জায়গায় পড়েছেন এর আগে, মনে আছে কি আপনাদের? কোন কোর্সে আপনারা রিকগনাইজেন্স সম্বন্ধে পড়াশোনা করেছেন? কেউ কি বলতে পারবেন আমাকে? না স্যার। আচ্ছা, সার্ভেইং কোর্স মনে পড়ে আপনাদের? কমপ্লিট করেছেন? সার্ভেইং এ একটা টার্ম ছিল রিকগনাইজেন্স সার্ভে, ওই জিনিসটা কি জানেন কেউ? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা ঠিক মতো? হ্যালো, হ্যালো। স্যার আমরা সার্ভে করি নাই স্যার, আমরা বাংলা করছি ডিপ্লোমাতে সার্ভে, এখানে সার্ভে করি নাই। ও, ইউআইটিসি এখন সার্ভিং করেন নাই? জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইউআইটিসি এখন সার্ভিং কমপ্লিট করেন না নাই স্যার, আমরা আপনারা? ডিপ্লোমাতে সার্ভে করছি। ডিপ্লোমা তো করেছেন না কিন্তু। স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিকগনাইজেন্স সার্ভেটা হচ্ছে, এখানে আমাদের সার্ভিং কোর্স নাই। ও আচ্ছা আচ্ছা, স্যার পরিদর্শন আর কি। হ্যাঁ হ্যাঁ, পরিদর্শন ইনভেস্টিগেশন। রিকগনাইজেন্সটা হচ্ছে আমি যখন কোনো একটা লোকেশন সার্ভে করব, তার আগে সেখানে আমি ইনস্ট্রুমেন্ট ছাড়া শুধুমাত্র কলম কাগজ বা কাগজ পেন্সিল এগুলো নিয়ে আমি একটা
সার্ভে করে আসবো, যেটাকে রাফ সার্ভেইং বলে। অর্থাৎ সেখানে এটা যদি আমার একটা এরিয়া হয়, সে ফর এক্সাম্পল এই এরিয়াতে আমি যদি কাজ করে সার্ভে করি, তাহলে সার্ভে তো আপনারা জানেন যে কিছু লোকেশনে, ছোট ছোট লোকেশনে ভাগ করে আমরা কাজটা সুবিধার জন্য করে থাকি। তাহলে কোন ওয়েতে আমি লোকেশনটাকে ভাগ করব, এখানে কোথাও কোনো ডুবা আছে কিনা, পুকুর আছে কিনা, কোথায় স্টেশন দেবো। কথা আমি ফিল্ডে বসে রুম অফিসে বসে মনে করলাম এইখানে আমি ইনস্ট্রুমেন্ট সেট করব, কিন্তু ফিল্ডে অ্যাকচুয়ালি গিয়ে দেখলাম সেখানে একটা মেন রোড আছে, রাস্তা আছে। তো মেন রোডের উপর তো কখনো আমরা স্টেশন সেট করতে পারি না। কারণ হচ্ছে মেইন রোডে উপর স্টেশন সেট করলে ওখানে গাড়ি যাওয়া আসা করবে, কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে, গুরুত্বপূর্ণ কোনো মানুষ যেতে পারে, বা সাধারণ পাবলিক চলাফেরা করতে পারে। তো রাস্তার উপর তো আমি কোনো ইকুইপমেন্ট বসায় কাজ করতে পারবো না লং টাইম, ওই গাড়ি আসলে আমাকে সরে যেতে হবে। অথবা আমি এমন জায়গায় নিলাম পুকুরের পাড়ে, পুকুরের পাড়ে তো গাছগাছালির নিচে, সেখানে তো আমার অনেক কিছু আমার ভিজিবিলিটি প্রবলেম হতে পারে। অথবা দেখা যায় আমার ইকুইপমেন্টের উপরে সে আমি ড্রয়িং করতেছিলাম, ওখানে ম্যাপ তৈরি করতেছি, সেখানে উপর থেকে গাছ ভেঙে পড়লো, বা হয়তো পশু পাখিতে কিছু উপর থেকে ছেড়ে দিল, তাহলে আমার টোটাল সেটআপটা নষ্ট হয়ে গেল, বা সেটা আমার ড্রয়িং থেকে ড্রয়িংটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমাকে আগে বুঝতে মানে এটা রিকগনাইজ করে আসতে হয় রাফলি, যে কোথায় আমি স্টেশন নেব, কোন অংশটুকু কোন অংশের জন্য কাজ শুরু, কোথা থেকে আগে শুরু করব, যেটা একটা সম্যক সাইট সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে আসতে হয়, সেটাকে আমরা বলি রিকগনাইজেন্স সার্ভে। তো এখানে রিকগনাইজেন্স ফর দা প্রপোজড কনস্ট্রাকশন সাইট, তো আমি যে সাইটে কনস্ট্রাকশন হবে সেখান থেকে একটা রিকগনাইজেন্স আমাকে করে নিয়ে আসতে হবে। এবং ডিটেইলস সাইট ইনভেস্টিগেশন এর ফাইনাল, অর্থাৎ সয়েল এক্সপ্লোরেশনের ফাইনাল যে স্টেপ, সেখানে আমি টোটাল ইনভেস্টিগেশনের কি কি আমি পাইলাম সেগুলাকে আমি একসাথে রিপ্রেজেন্ট করব। সেটা হতে পারে আমার রাইটিং রিপোর্ট, অর্থাৎ আমি দেখিয়ে সে ফাইনাল যে রিপোর্টটা প্রডিউস করব সয়েল এক্সপ্লোরেশন সম্বন্ধে, সেটা হতে পারে। আমি কিছু ফিল্ড টেস্ট যদি করি, ফিল্ড টেস্টের রেজাল্ট হতে পারে। এবং আমি যদি কোনো বোরিং বা বোরিং হোল তৈরি করি, সেগুলোর ল্যাবরেটরি টেস্ট হতে পারে। সবকিছু ডাটা দিয়ে টোটাল পারফরমেন্স কেমন ওই সাইটের, এবং এই সাইটে কাজ করা সুইটেবল হবে কি হবে না, সব সম্বন্ধে ফাইনাল যে আমি রেজাল্টটা দেব, সেটা হবে আমাদের ডিটেইলড ইনভেস্টিগেশন। তাহলে এখানে আমাদের স্পেসিং, এখন সয়েল ইনভেস্টিগেশনের কিছু স্পেসিং এবং ডেপথ আছে। আমাদের স্পেসিংটা কেমন হবে, এটা নরমালি নির্ভর করে হচ্ছে আমাদের কত আমাদের ডেপথ যদি আমি বলি, এটা যদি আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, তাহলে আমরা নির্ভর করবে তার সেই স্টোরি লেভেলটা কত, কয়তলা বিল্ডিং করতেছে। যদি 1 থেকে 2 তলা করি, 2 তলা দেখা যায় 6 ফিট, ডেপথ অফ এক্সপ্লোরেশন অর্থাৎ কতটুকু সয়েলের এক্সপ্লোরেশন, মানে তার সেটাকে আমি এই নিয়ে টেস্ট করব, বা সেটাকে আমি ইনভেস্টিগেট অ্যানালাইসিস করে দেখব এখানকার কন্ডিশন কেমন, বেয়ারিং ক্যাপাসিটি বা ব্লা ব্লা যেগুলো আমরা আগে বললাম, ওখানকার বিভিন্ন প্রপার্টি স্ট্রেস এগুলো কেমন আছে। সেটা যদি 5 তলা হয়, তাহলে আমরা এখানে 24 মিটার পর্যন্ত সয়েলটাকে কালেক্ট করব, এবং এটা ইন্টারভালে 5 ফিট পর পর বা 2 মিটার পর পর সেটা করা হয়। তো এখানে কিছু এমপিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, যেমন একটা এমপিরিক্যাল ফর্মুলা হচ্ছে এটা সোয়ার্স 1970 সালে তারা সাজেস্ট করেছে, যে হসপিটাল এবং অফিসিয়াল বিল্ডিং যদি হয়, হসপিটাল এন্ড অফিসিয়াল বিল্ডিং, দেন আমাদের সেটা হবে 3s ইনটু পাওয়ার 0.7। এস হচ্ছে স্টোরি হাইট, আর 3 হচ্ছে এটা এমপিরিক্যাল ফর্মুলা তাদের ডেভেলপ করা। আর যদি কোনো হেভি স্টিল বা হোয়াইট কনক্রিট বিল্ডিং হয়, সেখানে আমরা ইউজ করি DE is equal to 6 into S into 0.7। এখানে S হচ্ছে নাম্বার অফ স্টোরি, এবং আমাদের টোটাল ডেপথটা বের হয়ে যাবে মিটার, ইন মিটারস। এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি যে কতটুকু দেওয়া এক্সপ্লোরেশন করতে হবে, এটা আইডিয়া দিতে পারি আমি। আরেকটা আছে, নরমালি আমি জেনারেল থাম্ব রুল যদি ইউজ করতে চাই যে ডেপথ কতটুকু হবে, সেটার একটা টার্ম আছে যেটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট ডেপথ। সিগনিফিক্যান্ট ডেপথটা কি জিনিস? সিগনিফিক্যান্ট ডেপথ হচ্ছে, মনে করেন এটা আমার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের বেস থেকে একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত এই ফাউন্ডেশনের উপরে আমার কলাম থাকবে, কলাম হয়েই তো টোটাল লোডটা ফাউন্ডেশনে যায়, আমাদের ফাউন্ডেশন থেকে সয়েলে চলে যাচ্ছে। তাহলে এর সুপার স্ট্রাকচার থেকে কি পরিমাণ লোড আসতেছে, তার জন্য এর ফেলার প্যাটার্ন যেটা হবে এরকম, আমার এটাকে বলা হয় প্রেসার বাল্ব। এরকম প্রেসার বাল্ব হয়, এটা বিভিন্ন সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করা যায়।
তো একটা নির্দিষ্ট ডেপথের পরে আমরা দেখি যে প্রেসার বাল্বের ওরকম কোনো সিগনিফিকেন্স থাকে না, সেই ডেপথটাকে বলা হয় সিগনিফিক্যান্ট ডেপথ। অর্থাৎ ফাউন্ডেশনের বেস থেকে যেই ডেপথের মাঝে এর সুপারস্ট্রাকচার থেকে আপকামিং লোডের কারণে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির উপরে যে প্রভাবটা পড়ে যে ডেপথ পর্যন্ত, সেই ডেপথটাকে বলা হয় সিগনিফিক্যান্ট ডেপথ। ওই ডেপথের পরে কোনো রিজনেবল বা সিগনিফিক্যান্স কোনো ইফেক্ট সয়েলের উপরে পড়বে না এই স্ট্রাকচারাল লোডের কারণে, ওই ডেপথটাকে বলি আমরা সিগনিফিক্যান্ট ডেপথ। এটা 1.5, এটা যদি বি হয় ফুটিং বেস ফুটিং উইথ, সেটা 2 থেকে 1.5 মানে 1.5 থেকে 2 ইনটু বি, অর্থাৎ যে বেস তার দ্বিগুণ বা তার দেড় গুণ এই পর্যন্ত নরমালি ইনফ্লুয়েন্সটা আসে, সেটাকে আমরা বলি সিগনিফিক্যান্স ডেপথ। এটা আমার এখানে একটা শীট আছে, হাতে লেখা, এই শীটটা থেকে আমি যদি দেখাই আপনাদের আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা। এইটা, এটাকে আমরা সিগনিফিক্যান্ট ডেপথ বলি। শীটটা আমি আপনাদেরকে আমি দিয়ে দিব এবং পিডিএফটাও দিব। এই সিগনিফিক্যান্ট ডেপথের সংখ্যাটা এখান থেকে আপনারা নিতে পারেন, এখানে সুন্দর করে সাজানো এবং গোছানো আছে। এরপরে যেটা আছে স্পেসিং, অর্থাৎ এই যে আমি বোরিং করব, বোরিং সম্বন্ধে তো আপনার সবাই পরিচিত নাকি? বোরিং জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হোল অ্যাডমার্জিং ইন দ্য সয়েল, অর্থাৎ সয়েলের মাঝে কোনো একটা গর্ত করে আমি যদি সেখান থেকে সয়েলকে কালেক্ট করি, এই যে যে প্রসেসটা গর্ত করলাম এবং কালেক্ট করলাম, এই গর্তটাকে বলা হয় বোরিং হোল। বোরিং এর বিভিন্ন টাইপ আছে, ওয়াশ বোরিং আছে, আগার বোরিং আছে, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো বোরিং এর স্পেসিংটা কেমন হবে, এতক্ষণ তো আমরা বললাম ডেপথ। স্পেসিংটা যদি আমার মাল্টি স্টোরি বিল্ডিং হয়, সেটা 10 থেকে 30 মিটার স্পেসিং থাকে। ওয়ান স্টোরি ইন্ডাস্ট্রিয়াল যদি কোনো প্ল্যান্ট হয়, ইন্ডাস্ট্রি হলে যদি ওয়ান স্টোরি হয় তাহলে সেটা 220 থেকে 60 মিটার। যদি কোনো হাইওয়ে করতে চাই আমরা, হাইওয়ে দেখেন স্পেসিং অনেক বেশি, 250 থেকে 500 মিটার স্পেসিং। ড্যামস অর ডাইক, কোনো ড্যাম যদি করতে চাই বা কোনো ডাইক বা এমব্যাঙ্কমেন্ট বা রিভার রিটেনিং স্ট্রাকচার, যেটা আমরা যেটা হচ্ছে রিভার ট্রেনিং ওয়ার্কের সময় করে থাকি, সেখানে সেটা যদি হয় 20 থেকে 40 থেকে 80 মিটার, এবং কোনো রেসিডেন্সিয়াল সাবডিভিশন স্ট্রাকচার যদি করি আমরা, তাহলে সেটা হবে আমাদের 250 থেকে 500 পর্যন্ত। এবং নাম্বারটা কেমন হবে, কতগুলা স্পেসিং লাগবে আমাদের, তো এই সরি স্পেসিং না, কতগুলা বোর হোল আমরা করবো, এইটা নির্দিষ্ট ওইরকম কোনো সূত্র বা স্পেসিং দেওয়া নাই। এটা হচ্ছে নির্ভর করবে আমাদের the number of test pit and boreholes must be sufficient so that a geotechnical consultant can make economical design recommendation with adequate margin of safety। তো এটা ওইরকম পরিমাণে হতে হবে, অ্যাডিকুয়েট পরিমাণে, যাতে ওই সয়েলটা যেই অংশটুকু জায়গাটুকু নিয়ে আমি কাজ করতেছি সেটা সম্বন্ধে একজন স্ট্রাকচার বা জিওটেকনিক্যাল কনসালটেন্ট সে যাতে টোটাল গ্রাউন্ড সম্বন্ধে একটা আইডিয়া দিতে পারে, ওইরকম পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আমাকে এই নাম্বারটা সিলেক্ট করতে হবে। সেটা আমরা নরমালি ধরি যে একটা বোরহোল হবে যেটা 0.4 হেক্টর, 0.4 হেক্টর যদি জায়গা হয় বা 4000 মিটার স্কোয়ার উভয় পাশে, তাহলে ওয়ান বোরহোল অর ট্রায়াল পিট আমরা প্রত্যেক কর্নার এবং একটা সেন্টারে, যদি আমার জায়গাটুকু মিনিমাম এতটুকু হয়, যেটা হচ্ছে 0.4 হেক্টর বা 4000 মিটার স্কোয়ার, এরকম হলে প্রত্যেক কর্নারের দিকে আমি করার চেষ্টা করবো একটা একটা করে, আর মাঝে একটা করবো, যাতে জায়গাটুকু টোটাল সয়েল সম্বন্ধে ধারণা পাই। আচ্ছা, এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো? কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে, কোথাও কোনো জিজ্ঞাসা? আচ্ছা, না থাকলে, যদি থাকে তাহলে অবশ্যই আপনার রাইজ হ্যান্ড অপশনে গিয়ে হাত তুলে, তাহলে আমি বুঝতে পারবো যে কেউ আমাকে কোনো কোশ্চেন করতেছেন, তাহলে আমি তার সাথে ডিসকাস করবো, অথবা আপনারা ডাইরেক্টলি আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার এই বিষয়টা যদি একটা বলতেন বা এটা কেমন হবে।
অথবা আমি বরাবর বলে থাকি সবাইকে আমার ক্লাসে যে আমাদের ক্লাসটা এরকম না যে সবসময় আমিই বলবো, আমি আপনাদেরকে শেখাবো বা আমি বলবো, আপনারাও আমাকে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, যেটাকে আমরা বলি ল্যাটারাল লার্নিং, যেখানে আমরা জুনিয়র এবং সিনিয়র স্কলার হিসেবে উভয়ের কাছ থেকে উভয় শিখতে পারি। যদি এরকম কোনো থাকে কারো কোনো আইডিয়া বা কোনো জিজ্ঞাসা, সেটা আমাকে বলতে পারেন। তাহলে আমরা এখন যে অংশটুকু যাবো যে বোরিং কত ধরনের হয়, একটা আছে টেস্ট পিট আর একটা আছে বোরিং, দুটার মাঝে একটু আলাদা পার্থক্য আছে। টেস্ট পিটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সকাভেশন। এক্সকাভেশন মানে হচ্ছে কোনো একটা অংশ থেকে আমি গর্ত করলাম, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে ড্রয়িং করে, এটা যদি আমার কোনো ল্যান্ড হয়, তো এক্সকাভেশন যেমন আমি এই অংশটুকুকে এটা গর্ত করে সেখানকার এক্সপ্লোরেশন করব, দেখতে চাই যে ওখানকার জিনিসটাকে মানে সয়েলটা কোন এক্সিস্টিং কন্ডিশনটা কি, তাহলে সেটাকে আমি কি করতে পারি, এটা সিম্পল এন্ড রিলায়েবল মেথড ফর এক্সকাভেশন। আমি ওটাকে মাটি এক্সকাভেট করার যে যন্ত্র আছে ওগুলা দিয়ে আমরা ওখান থেকে কেটে নিয়ে আসতে পারি। এটার ডেপথ হয় খুব লিমিটেড, 4 থেকে 5 মিটার হয়, এটা বেশি হয় না। এখানে ইন সিটু কন্ডিশনটাকে এক্সামাইন মানে ভিজুয়ালি করতে দেখার জন্য যে ইন সিটু কোন কন্ডিশন সয়েলটা আছে, ওইটা কিন্তু সেটা ভিজুয়াল ইন্সপেকশন, আমি চোখে মানে যেটা কি বলে আমরা সম্মুখ ভাবে বা ফিল্ডে উপস্থিত হয়ে সরাসরি দেখতে চাই সয়েলটা কেমন, তখন আমি কিছু নর্মাল হ্যান্ড টুলস, অত ভারী কোনো ইকুইপমেন্ট না, হ্যান্ড টুলস নিয়ে সেখানকার 4-5 মিটার সয়েলটাকে এক্সকাভেট করে সেখান থেকে আমি কিছু সয়েল এনে ডিস্ট্রিবিউট, যেটাকে আমরা বলি যে ডিস্টার্ব এন্ড আনডিস্টার্ব স্যাম্পল, এটা দুই সয়েলকে যখন আমি বোরিং করব, আমরা মেইনলি যে সয়েল গুলা কালেক্ট করি সেটা একটা হয় ডিস্টার্ব সয়েল আর একটা আনডিস্টার্ব সয়েল। ডিস্টার্ব এবং আনডিস্টার্ব সয়েল সম্বন্ধে কি কারো কোনো আইডিয়া আছে? এটা কি জানেন এই সম্বন্ধে কিছু? ডিস্টার্ব, হ্যাঁ কেউ কি একটু শেয়ার করতে হবে আমাদের সাথে যে কি জানেন বা বুঝেন আপনারা এটা সম্বন্ধে, ডিস্টার্ব স্যাম্পল কি আনডিস্টার্ব স্যাম্পল কি? আর আনডিস্টার্ব হচ্ছে যেটা তার মানে যেই সয়েলটা একদম শুরু থেকে যেমন ছিল যে এখন পর্যন্ত এমনই আছে। আর ডিস্টার্ব হচ্ছে স্যার এই সয়েলটা কোনো সময় যে কাটা হয়েছিল বা এটার সাথে কোনো কিছু মিক্স হয়েছিল ওইটা। হ্যাঁ, আপনার জিনিসটা ঠিক আছে। আনডিস্টার্ব স্যাম্পলটা হচ্ছে আমরা যখন কোনো সয়েলকে স্যাম্পলিং করি, এই যে যেমন বোরিং করে যখন নিচ থেকে আনবো, মনে করেন এইরকম আমি সয়েল, এটা আমার গ্রাউন্ড লেভেল, এখান থেকে আমি 40 মিটার নিচ থেকে কোনো সয়েল আনলাম, তো সয়েলটা আনার সময় আমি যে ধরনের ইকুইপমেন্ট ইউজ করবো তার উপরে নির্ভর করে সেটা ডিস্টার্ব হবে না আনডিস্টার্ব হবে। কিছু স্যাম্পলে মানে কিছু ইকুইপমেন্ট আছে এরকম যেটা দিয়ে আমি যদি সয়েল স্যাম্পল আনি ডিস্টার্ব হবে। ডিস্টার্ব মানে হচ্ছে সয়েলের যে স্ট্রাকচার এবং ফ্র্যাগমেন্ট টাইপ, ফ্র্যাগমেন্টের যে ওরিয়েন্টেশন, সয়েলের যে তন্তু বলে যেটাকে আমরা বাংলা যদি বলি, সয়েল গ্রেইন বা সয়েল স্ট্রাকচার এবং সয়েল ফ্র্যাগমেন্টে যদি কোনো চেঞ্জ না হয় সেটাকে আমরা বলবো আনডিস্টার্ব সয়েল। আমি যে তাকে ওখান থেকে তুলে আনছি এক্সিস্টিং কন্ডিশনে, তার উপরে যে স্ট্রেস এবং তার স্ট্রেন ওরিয়েন্টেশন ছিল সবই একই রকম আছে, সেটাকে আমরা বলবো আনডিস্টার্ব সয়েল। আর ডিস্টার্ব মানে হচ্ছে তাহলে সে ডিস্টর্টেড হবে, তার যে এক্সিস্টিং কন্ডিশন বা কোয়ালিটি সেখান থেকে সে ডেভিয়েট হয়ে গেছে আমরা কালেকশন করার ফলে, সেটাকে আমরা বলবো ডিস্টার্ব সয়েল। এই ডিস্টার্ব এবং আনডিস্টার্ব সয়েল দিয়ে কিছু আছে মানে ভেরিয়েশন আছে, যে ডিস্টার্ব সয়েল দিয়ে সব ধরনের টেস্ট করা যায় না, আবার আনডিস্টার্ব সয়েল দিয়ে সব ধরনের টেস্ট করা যায় না। করা যায় না বলতে আপনি করতে পারেন কিন্তু রেজাল্ট এক আসবে না। তাহলে সেটা আমরা দেখবো একটু শর্টলি যে ডিস্টার্ব সয়েল দিয়ে আমরা কি করতে পারি। ডিস্টার্ব সয়েল দিয়ে মেনলি আমরা আটারবার্গ লিমিট, অর্থাৎ লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট, এই তিনটাকে একসাথে বলা হয় আটারবার্গ লিমিট, এটা আমরা করতে পারি। এবং সয়েলের গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন দিয়ে, অর্থাৎ সিভ অ্যানালাইসিস যেটা, সেটা যেটাকে আমরা সাইজ ডিস্ট্রিবিউশন, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, সেটা করতে পারবো। আর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলো আমরা বের করতে পারবো। আর আনডিস্টার্ব স্যাম্পল দিয়ে আমরা এটা সয়েলের কম্প্রেসিবিলিটি, এর সেটেলমেন্ট, পারমিয়াবিলিটি, এর স্ট্রেংথ, শেয়ার স্ট্রেস, এই সমস্ত প্যারামিটারগুলো আমরা আনডিস্টার্ব সয়েলে বের করব। তাহলে আমরা এখন দেখবো যে কোন স্যাম্পল দিয়ে কিভাবে এটাকে আমি কালেক্ট করলে সেটা ডিস্টার্ব হবে, কিভাবে আনডিস্টার্ব হবে। যেমন আমাদের একটা ইকুইপমেন্ট এখানে আমরা দেখতেছি যে আগার বোরিং। আগার বোরিংটা হচ্ছে এটা একটা হ্যান্ড অপারেটিং ডিভাইস, যেটা দিয়ে আপনি, আমি ডায়াগ্রাম দেখলে যে আপনি এখানে বুঝতে পারবেন, এটা হচ্ছে আগার, আগার বোরিং। এর একটা আছে হেলিক্যাল পেঁচানো এরকম, আর একটা আছে যে পোস্ট হোল আগার। এটা দিয়ে যে এখানে হাতল আছে দেখেন, এই হাতল দিয়ে আপনি ঘোরাবেন এটা নিচ দিকে যাবে ড্রিল করার মতো, ওই যে আপনার বাসা বাড়িতে দেখেন ওই যে দেওয়ালে ড্রিল করে
ড্রিল বিট দিয়ে ওখানে প্যাটার্ন থাকে, এটা ড্রিল বিটের মতো এক ধরনের। এটা দিয়ে যখন হাত দিয়ে ঘোরাবেন এখানে, আর উপর দিয়ে সয়েল গুলো উঠে এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো। এটা দিয়ে যদি আমরা কোনো, এটা দিয়ে শ্যালো ডেপথে অর্থাৎ অল্প ডেপথে, দেখেন স্পেসিফিকেশনটা বলা আছে, দেখেন ম্যাক্সিমাম 10 মিটার, এবং এটা হচ্ছে পাওয়ার অথবা হ্যান্ড অপারেটেবল। এটা দিয়ে যখন আমি, এটা সিম্পলেস্ট মেথড অফ এক্সপ্লোরেশন এন্ড স্যাম্পলিং, এটা দিয়ে যখন আমরা সয়েল কালেক্ট করবো সেটা হবে ডিস্টার্ব স্যাম্পল, আগার বোরিং। এবং এখানকার এটা সুইটেবিলিটি বলা আছে যে এটা দিয়ে আমরা কি কি সুইটেবলি ইন অল সয়েল এবং গ্রাউন্ড ওয়াটার টেবিল, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরে যে কোনো সয়েলকে আমরা এটা দিয়ে খুব ইজিলি কালেক্ট করতে পারবো। বা যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল এর নিচের কোনো সয়েল আমরা কালেক্ট করতে চাই, তাহলে অনলি কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েল মানে যাদের হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, যেটা আমরা কোহেসিভ সয়েল বলি। সি, কোহেশন ফ্যাক্টর। আর কোহেশন লেস সয়েল, যাদের মাঝে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাই, সেটাকে আমরা কোহেশন লেস সয়েল বলি। তো কোহেসিভ সয়েলে আমরা এটা পারবো। এবং হলো আগার, যেটা দিয়ে আমরা কন্ডাক্টিং স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন টেস্ট, স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন টেস্টের ক্ষেত্রে আমরা এখানকার যে স্প্লিট স্পুন সেটা আমরা করতে পারি। একটা হচ্ছে ওয়াশ বোরিং। ওয়াশ বোরিং হচ্ছে আপনারা যে ডিপ টিউবওয়েল বা বিভিন্ন টিউবওয়েল ইনস্টল করতে দেখছেন না, সেখানে দেখবেন যে পানি দিয়ে ওটাকে ওখান থেকে পাইপটাকে যত ভিতরে দেয়, প্রথম যে পাইপটা দেওয়া হয় লোহার থাকে, তার সাথে ড্রিল বিট দেওয়া থাকে বা কোর কাটিং এর মতো দেওয়া থাকে। তো সেটা নিচ দিকে যায় আর ওটাকে ঘোরানো হয়, যখন ঘোরায় ওটা মাটি কাটতে থাকে আর পানি দিয়ে ওয়াশ করে ওটাকে ব্যাক ওয়াশ করে ওখান থেকে এই যে হোলটা থাকে, হোল দিয়ে তখন নিচ থেকে উপরের দিকে পানির সাথে পানি দিয়ে ওয়াশটা করা যখন হয়, তখন পানিটা যখন গর্ত থেকে বের হয়ে আসে তার সাথে সয়েলটা চলে আসে। তো এটা দিয়েও আপনারা ওয়াটার জেট দিয়ে করা যায়, বা ন্যাচারালি ওয়াটার দিয়েও সেখান দিয়ে করা যায়, পাইপ দিয়ে বা মোটর দিয়ে। তো এটা দিয়ে মেনলি হচ্ছে আমরা এটা দিয়েও আনডিস্টার্ব সয়েলটাকে আনতে পারি না, এটা দিয়ে আনলে সয়েলটা ডিস্টার্ব হয়ে যায়। এটা ডায়াগ্রাম দেখলে আপনি এখানে বুঝতে পারবেন যে এখানে ড্রিল বিট দেওয়া আছে, এই ড্রিল দিয়ে এখান দিয়ে মোটর দিয়ে এটাকে হ্যামারিং করে আনা যায়। আবার গ্রাম অঞ্চলগুলোতে ম্যান পাওয়ার দিয়ে সেটাকে হাত দিয়ে পাইপিং করে করে, বা দেখবেন যে কল যখন বানাতে চারদিকে ঘুরায় ওরা ধরে, আর ওখানে মোটর দিয়ে পানি দেয় ভিতরে, ওয়াশ হয়ে বাইরে থেকে সয়েলটা কালেক্ট হয়ে চলে আসে আমাদের। সেটাকেও আমরা করতে পারি হচ্ছে ডিস্টার্ব সয়েলের ক্ষেত্রে। আনডিস্টার্ব সয়েল আমরা কি দিয়ে বের করতে পারি? আনডিস্টার্ব সয়েল হচ্ছে এটা দিয়ে যেটা আমাদের পারকুশন ড্রিল এবং রোটারি ড্রিল, এটা দিয়ে আমরা আনডিস্টার্ব সয়েল স্যাম্পলকে কাজ করতে কোশ্চেন পারি। ছিল হ্যাঁ বলেন। স্যার, আমরা বোরিং করলে দেখা যাচ্ছে যে সয়েল ডিস্টার্ব হচ্ছে, আনডিস্টার্ব হচ্ছে, দুটাই হচ্ছে। তাহলে হ্যাঁ স্যার আমরা আসলে মানে এক্স্যাক্টলি বোরিংটা কেন করতেছি? কয়েকটা পদ্ধতিতেই করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমরা করবো মেইনলি আমার পারপাসটা কোনটা, অর্থাৎ এখানে আমি ডিস্টার্ব সয়েল কাজ করতে পারি, আনডিস্টার্ব করতে পারি। আমি যদি নরমাল গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন বা এর লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট সম্বন্ধে ধারণা নিতে চাই, বা এর স্পেসিফিক গ্রাভিটি কেমন, তখন আমি আনডিস্টার্ব করবো, সরি ডিস্টার্ব স্যাম্পল করবো। ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করা খুব ইজি। আর আনডিস্টার্ব করলে সেখানে আমার স্পেশাল মেজারমেন্ট নিতে হয়, স্পেশাল ইকুইপমেন্ট আনতে হয়, স্পেশাল প্রসিডিউর মেনটেন করতে হয়, এবং এক্সপার্ট লোক দরকার হয়। আমি যদি বেয়ারিং ক্যাপাসিটি বের করতে চাই সয়েলের, বা কম্প্রেসিবিলিটি বের করতে চাই, অর্থাৎ এর সেটেলমেন্ট প্রোফাইলটা কেমন হবে, তখন তো আমাকে মাস্ট আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে হবে। ওই সময় আমি আনডিস্টার্ব মেথডটা ফলো করব, অর্থাৎ আমাকে সয়েল এক্সপ্লোরেশন করতে হবে এবং স্ট্রাকচার কি, কোন ধরনের স্ট্রাকচার আমি ডেভেলপ করব, তার উপর বেস করে আমার কোন কোন টেস্ট দরকার হবে, আমরা রাফ একটা চার্ট তৈরি করব, সেই চার্টের সাথে ম্যাচ করে আমি কোন প্রসিডিউরে সয়েলটা কালেক্ট করব সেটা আমরা দেখব। তার মানে স্যার এটা করা হচ্ছে যে মাটির বিভিন্ন স্তরে কোয়ালিটি কেমন সেটা জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি কেমন জানার জন্য, এবং আমি যেই সয়েলের উপরে কাজটা করব তার ইন্টারনাল কন্ডিশন কেমন। আমি যদি বেয়ারিং ক্যাপাসিটি বের করতে চাই, তার ভিতরে ময়শ্চার কন্টেন্ট কি পরিমাণে আছে, ডিজাইনে এটা আমার দরকার হয় ময়শ্চার কন্টেন্টটা কেমন, তার উপর নির্ভর করে এর সুইলিং ক্যাপাসিটি, সয়েলের সেন্সিটিভিটি এবং এর যে অ্যাক্টিভিটি, সেগুলো নির্ভর করে, সেটা আমি বের করতে পারবো। অর্থাৎ এটা এক ধরনের, আমি যদি মানুষের স্বাস্থ্য পরীক্ষার কথা বলি, আপনার যেরকম অসুখ হবে ওই অনুযায়ী ডাক্তার যেমন আপনাকে প্রেসক্রাইব করে যে এই টেস্টটা করে আসেন, এখানে এইরকম যে আমি এর উপরে দিব কোন ধরনের স্ট্রাকচার, তাহলে তার ইন্টারনালি কি চেঞ্জ হতে পারে। যেমন আমি যদি তার প্রোফাইল দেখতে চাই, যেটাকে আপনারা বোর লগ বলেন, অর্থাৎ আমার এখানে কোন সয়েলের কোন লেয়ারটা হার্ড বেশি, এবং যেই লেয়ারে আমি ফাউন্ডেশনটাকে দিব
সয়েলের তো আমি যে কোনো লেয়ারই ফাউন্ডেশন দিব না, এইটার উপরে বেস করে নির্ভর করে যে পাইল করবো নাকি নর্মাল ফাউন্ডেশন দিব। যদি হয় অনেক দূর যাওয়ার পর আমি হার্ড স্টার্টাম বা হার্ড লেয়ার পাইলাম, অত দূর তো ফাউন্ডেশন দেওয়া পসিবল না, তখন মানে নর্মাল ফাউন্ডেশন দেওয়া পসিবল না, তখন আমরা করি কি সেখানে পাইল ফাউন্ডেশন সাজেস্ট করি। অর্থাৎ এইটার জন্য আমাকে সয়েল স্যাম্পলিং বা বোরিং করতে হবে। বোর লক তৈরি করার জন্য আমি কিছুক্ষণ পরে বোর লকটা দেখাবো, তখন আপনার ধারণা পাবেন যে কোন লেয়ারে সয়েলটা কোন ধরনের, স্যান্ডি না ক্লেই না স্যান্ডি ক্লে দুইটাই মিক্স আছে, কোনটার পোর্শন কতটুকু, ওইগুলাকে জানার জন্য আমাকে এই সয়েল বোরিংটা করতে হবে। ওই সময় আমাদের ডিস্টার্ব সয়েল করলে হয়, তো সয়েলের যে বোর লক করার সময় আনডিস্টার্ব সয়েল আমাদের দরকার হয় না। তখন ম্যাক্সিমাম জায়গায় যখন সয়েল বোর লক করা হয় সেখানে ওয়াশ বোরিংটাকে বেশি করা হয় এবং রোটারি ড্রিল দিয়ে করা হয়। যদি কোনো জায়গা থেকে সয়েল যে না আমি ওয়াশ বোরিং করে বেশি দূর যেতে পারতেছি না, কারণ সয়েল লেয়ার ওখানে রকি, অর্থাৎ ভিতরের নিচে পাথর বা কোনো অনেক হার্ড স্টার আমার রকি লেয়ার আছে, তখন সেখানে রোটারি ড্রিল ইউজ করা হয়। রোটারি ড্রিলটা আরেকটু স্ট্রং টাইপের, যেখানে মেশিন দিয়ে সে এটার সাথে যে ড্রিল বিট থাকে এটা স্ট্রং এবং মেশিন দিয়ে সেটা কেটে এটা বিভিন্ন লেয়ারের সয়েল স্যাম্পলটা কালেক্ট করা হয়। এইটা এবং ওয়াশ বোরিংটা কাছাকাছি, কিন্তু ওয়াশ বোরিংটা নর্মাল সয়েলে করতে পারি, যেখানে আমি ইজিলি ওই যতটা আমি ঘোরাচ্ছি হাত দিয়ে সেটাতে ওই ড্রিল বিটটা কাজ করবে। আর যদি সেখানে কোনো হার্ড লেয়ার বা রকি লেয়ার আসে তখন সেখানে আমরা কোর কাটা ইউজ করি, ওই কোর কাটা দিয়ে কেটে ওইটা আস্তে আস্তে মেটাল কোর কাটার থাকে সেটা দিয়ে নিচে যায়, ওখান থেকে আমি সয়েল স্যাম্পলটা কালেক্ট করি। রোটারি ড্রিল আছে এবং পারকুশন ড্রিল আছে, এই দুটোকে আমরা পারকুশন ড্রিল এবং রোটারি ড্রিল দুইটাকে আমরা ইউজ করি। বুঝতে পারছেন? মানে আপনি কি আপনার কোশ্চেনের উত্তর পাইছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন এই সয়েল স্যাম্পলিং এর জন্য যেখানে এখানে লেখা আছে ডিস্টার্ব যদি হয় তাহলে সেটাকে আমরা কি কি টেস্টগুলো করতে পারি এবং আনডিস্টার্ব হলে সেগুলোকে আমরা কিভাবে নির্ভর করতে পারি। এবং এটা নির্ভর করে আমার কিছু ফ্যাক্টরের উপরে, যেমন টাইমের উপরে, কস্ট ফ্যাক্টরের উপরে এবং টোপোগ্রাফি অর্থাৎ কোন ধরনের এরিয়া আমি কাজ করবো সেগুলোর উপরে আমার এই বিষয়গুলো নির্ভর করবে। এখন আমার কোনো স্যাম্পলার সেটা কি সেটা দিয়ে ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারবো না কি আনডিস্টার্ব হবে, সেটা নির্ভর করে তার এরিয়া রেশিও AR। এই এরিয়া রেশিও যদি 10% এর কম হয়, 10% বিলো 10% যদি হয় এরিয়া রেশিও, তাহলে সেই স্যাম্পলার দিয়ে আমরা আনডিস্টার্ব স্যাম্পলকে কালেক্ট করতে পারি। অর্থাৎ ডিগ্রি অফ ডিস্টারবেন্স নির্ভর করে এরিয়া রেশিও। এরিয়া রেশিওটা কি? এরিয়া রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে ওডি স্কয়ার মানে আইডি স্কয়ার ডিভাইড বাই আইডি স্কয়ার। ওডি হচ্ছে আউটার ডায়ামিটার অফ দ্য স্যাম্পলার, যে স্যাম্পলার দিয়ে আমি কালেক্ট করব তার আউটার ডায়ামিটার কেমন হবে, এবং ইনার ডায়ামিটার ডিভাইডেড বাই ইনার ডায়ামিটার স্কয়ার। এই ভ্যালুগুলো ইনপুট দিলে আমি যদি মানটা 10% এর কম পাই তাহলে সেটা হবে আমাদের স্যাম্পল কালেক্ট করতে পারবো সেটা দিয়ে, আর এর থেকে বেশি হলে ডিস্টার্ব স্যাম্পল। যেমন এখানে আমি স্প্লিট স্পুন যেটাকে আমরা শেলবি টিউব বলি, শেলবি টিউব থেকে এরকম টিউবের মতো, এটা উপর দিয়ে হ্যামারিং করা হয় এবং এটা মাটির নিচে ঢুকতে থাকে, সেখান থেকে আমরা সয়েল স্যাম্পলটাকে ওটা বের করে কালেক্ট করতে পারি। এটা যেটা নরমালি শেলবি টিউব 2 ইঞ্চি থাকে, তো দেখেন এই আউটার ডায়ামিটার 2 ইঞ্চি এবং ইনার ডায়ামিটার 1.38 ইঞ্চি। অর্থাৎ যে স্যাম্পলারের ওয়াল থিকনেস যত বেশি, এটা যদি কোনো স্যাম্পলার হয় এরকম মনে করেন, এইটুকু হচ্ছে আমাদের আউটার ডায়ামিটার, এইটুকু হচ্ছে ইনার ডায়ামিটার। আউটার ডায়ামিটার এবং ইনার ডায়ামিটারের মধ্যে পার্থক্য যত কম হবে বুঝবেন এর ওয়াল থিকনেস তত কম। যেটা ওয়াল থিকনেস যত কম সেটা দিয়ে তত বেশি আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করার পসিবিলিটি বেড়ে যায়। তাহলে আমরা এই ভ্যালু যদি বসাই শেলবি টিউবে, দেখেন শেলবি টিউবে এটা 2 স্কয়ার 1.3 স্কয়ার মানগুলো ইনপুট দিয়ে ক্যালকুলেশন করে তাহলে পাই 110%। তার মানে এটা দিয়ে হাইলি ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করা যাবে, আনডিস্টার্ব স্যাম্পল শেলবি টিউব দিয়ে কালেক্ট করা যায় বাই স্প্লিট স্পুন। আবার ওই শেলবি টিউবটাকে যদি আমি এমন ভাবে সেট করি তার ওয়াল থিকনেস যেটা 1.3875, তাহলে দেখি আমি কিন্তু আমার এখানকার এরিয়া রেশিও পাচ্ছি 13% অনলি। তাহলে এটা প্রায় কাছাকাছি 10% লিমিটেড। এটা যদি আমি আরেকটু থিকনেস কমাই দিই তাহলে দেখা যাবে আমি এই শেলবি টিউবটা ইউজ করি তখন শ্যালো ডেপথে আনডিস্টার্ব স্যাম্পলটাকে কালেক্ট করতে পারি। এখন আছে আমরা বোর লক কি জিনিস। একটা বোর লক যখন আপনি প্রডিউস করবেন সেখানে নেম এন্ড অ্যাড্রেস থাকবে, ড্রিলিং কোম্পানি কোন কোম্পানি করতেছে সেটা থাকবে, এবং ড্রিলার্স নেম কে এটাকে অপারেট করতে সেটা থাকবে, জব ডেসক্রিপশন থাকবে কি কি করবেন,
না নাম্বার টাইপ কয় নাম্বার, মনে করেন যে এরকম একটা এরিয়া নিলাম আমি, সেখানে এখানে আমি বোরিং করতেছি, আমি 1 নাম্বার 2 নাম্বার হোল 3 নাম্বার বোরিং হোল। যখন আমি বোরিং বোর লকস তৈরি করব, তো কয় নাম্বার বোর হলে আমি মনে করি এরকম করলাম, এখানে 1 2 3 4 5 6 7 7টা মনে করে এখানে বোরিং করব। তাহলে কোন বোর্ডের জন্য আমি বোর লকটা তৈরি করছি সেটা আমাকে ডিফাইন করা থাকতে হবে, ওখানে নাম্বার থাকতে হবে, তার লোকেশন কোথায় সেটা দিতে হবে, এবং কোন তারিখে করলাম ডেট দিতে হবে, এবং কোন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে করলাম, স্প্লিট স্পুন নাকি থিন ওয়াল শেলবি টিউব। এই থিন ওয়াল শেলবি টিউব দিয়ে আমরা আনডিস্টার্ব স্যাম্পলকে বেশি খাবো। আর একটা পিস্টন টিউব, পিস্টন লাগানো থাকে ওখানে, ওই পিস্টন টিউব দিয়ে সেটা ডিস্টার্ব করা যায়, আনডিস্টার্ব। যখন আমরা কোনো গ্রানুলার সয়েল অর্থাৎ কোহেশনলেস সয়েল করে যখন পিস্টন টিউব দিয়ে করা হয়, কারণ ওটা যখন তুলতে যাবে নিচ দিকে পড়ে যাবে, ওই জন্য ঢাকনার মতো থাকে, যেটা যখন তোলা হয় তখন ওটা অটোমেটিক লাগাই দেওয়া যায়, তখন মানে ওটাকে ক্লোজ করে দেওয়া যায়, সেখান থেকে আমরা এটা বের করে দিতে পারি। এটা হচ্ছে একটা বোর্ড লগের স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতে একটা ফরম্যাট, আর এই ফরম্যাটে বোর্ড লগগুলো মানে করা হয়। দেখেন এখানে বোর্ড লগের যে স্যাম্পল সেটা, এখানে যে 2 স্টোরি অ্যাপার্টমেন্ট বিল্ডিং প্রজেক্ট টাইপ লিখেছি, ডেট দিয়েছি, কোন ডেটে করতেছি, কোন কোম্পানি, লোকেশনটা কি, বোরিং নাম্বার কত, এবং সেখানে কত ডেপথে এটা করা হচ্ছে, সবগুলো ওখানে ইনফরমেশন দেওয়া থাকে। এবং তার টেস্ট করার পরে আপনি লকটা তৈরি করবেন। যেমন আমার সয়েলের 1 থেকে 3 মিটার এর ভিতর হচ্ছে আমাদের সিল্টি স্যান্ড, অর্থাৎ স্যান্ডও আছে সিল্টও আছে মিক্স আপ করে সিল্টি স্যান্ড। সিল্টি স্যান্ডকে আমরা এসএম বলি, সিল্ট হচ্ছে এম আর স্যান্ড হচ্ছে এস, সিল্ট এসএম। এবং এখানে এন ভ্যালু কি জিনিস আমরা একটু পরে পড়বো। এন ভ্যালু হচ্ছে 9 এবং ময়েশ্চার কন্টেন্ট 8.1। কোনো কমেন্টস থাকলে কমেন্টস এখানে নাই। এবার আমাদের 3.5 মিটার গিয়ে সেখানে আমরা গ্রাউন্ড ওয়াটার টেবিল পাইছি, গ্রাউন্ড ওয়াটার টেবিলের সিম্বল দিলাম, এটা হচ্ছে আমাদের লাইট গ্রে সিল্টি ক্লে, অর্থাৎ এখানে কালারটা হচ্ছে গ্রেইশ কালার এবং সিল্টি ক্লে। তাহলে সিল্টকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর ক্লে হচ্ছে এল এমএল, এবং সেটা কোন ডেপথ পর্যন্ত, 3 থেকে 6.5 পর্যন্ত সয়েলের এইরকম কন্ডিশন। সেখানকার এন ভ্যালু এই লেয়ারের শুরুতে 12 এবং লেয়ারের শেষে এন ভ্যালু 11, এবং মশার কন্টেন্ট লেয়ারের শুরুতে 7.6, মিডিলে 20.4 এবং হচ্ছে শেষে 20.6, এবং তার লিকুইড লিমিট শুরুতে 38, প্লাস্টিক লিমিট 11, এবং তার যে বেয়ারিং ক্যাপাসিটি কিউ সেটা হচ্ছে 112 কেলভিন পার মিটার স্কয়ার, সয়েল বেয়ারিং ক্যাপাসিটি। এইরকম ভাবে আমি যত দূর পর্যন্ত করব ততদূর পর্যন্ত একটা ফাইনাল ডেসক্রিপশন আমাদের থাকবে। এটা আমরা বেস করে আমি ডিজাইন করব যে কোন লেয়ারের এন ভ্যালু কত, এবং আমার যে ফাউন্ডেশন আসতেছে সেই ফাউন্ডেশনের জন্য সরি আমার যে স্ট্রাকচার, যে সুপার স্ট্রাকচার থেকে যে লোড আসতেছে সেই লোডকে ক্যারি করার জন্য কতটুকু বেয়ারিং ক্যাপাসিটি দরকার হবে, এন ভ্যালু কত দিলে সেটা বেয়ারিং ক্যাপাসিটি কত, সেটাও আমরা এখান থেকে ডিসিশন নিতে পারবো। ফিল্ডে কিছু টেস্ট আছে, একটা আছে ভেন শেয়ার টেস্ট। ভেন শেয়ার টেস্টের মাধ্যমে ফিল্ডে আমরা এর ধারণা দিতে পারি। একটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন এসপিটি ভ্যালু, এইটাও খুব বেশি করা হয় ফিল্ডেও, এন ভ্যালু। এইটাকে যখন আমরা করব, এই টেস্টের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এইটার জন্য আমাদের স্পেসিফিকেশন আছে, আমি এখন ডায়াগ্রাম দেখাচ্ছি তাহলে আপনারা ভালো বুঝবেন। এই হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের সেটআপ। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট হ্যামার ইউজ করা হবে, যে হ্যামারটার ওজন হচ্ছে 63.5 কেজি আর 140 পাউন্ড। 140 পাউন্ডের একটা হ্যামার, যেটা হচ্ছে 30 সেন্টিমিটার উপর থেকে এটা টোটাল, এটা শেলবি টিউব। এই অংশটুকু এবার আমরা বলি স্প্লিট স্পুন। এটা হচ্ছে রাউন্ড এরকম। তো যখন আমি হ্যামারটা দিয়ে একে ব্লো দিব, এই স্প্লিট স্পুনটা নিচের দিকে যাবে, এবং এটাকে আমরা 18 ইঞ্চি পর্যন্ত ইনসার্ট করব।
18 ইঞ্চি ইনসার্ট করার প্রথম 18 ইঞ্চি, প্রথম 6 ইঞ্চি বাদ দিব। পরের যে 6 6 12 ইঞ্চি, এই 12 ইঞ্চি ইনসার্ট করার জন্য যে কয়টা নাম্বার অফ ব্লো দিতে হবে সেটাকে আমরা বলবো এন ভ্যালু। অর্থাৎ আলটিমেটলি এন ভ্যালু হচ্ছে one kind of number of blow which is required to penetrate the last 12 inch by using a standard penetration equipment which have a hammer of 140 pounds weight and the free falling is 30 centimeter বা 750 মিলিমিটার ফ্রি ফলিং হাইট। এইটা দিয়ে আমরা এন ভ্যালু বের করি। এন ভ্যালু থেকে আমরা বেয়ারিং ক্যাপাসিটি সয়েলের বের করতে পারি। স্যার একটু আগে যে লকটা দেখাইছেন ওইটা কি স্যার এসপিটি দিয়ে করা? না, এটা বিভিন্ন মেথডে করা যায়। এটা তো এসপিটি, হ্যাঁ এন ভ্যালু যেহেতু বের করছে সেখানে তো আমাদেরকে এসপিটি ভ্যালু দিয়ে এন ভ্যালুটা বের করছে। আর এই যে বোরিং যখন সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করতেছি তখন হচ্ছে ওখানে ওই বোরিং করে ওয়াশ বোরিং বা আগার বোরিং যে কোনো মেথডে সেটাকে ফলো করা হচ্ছে। এটা কি আলাদা আলাদা করা হয়েছে দুইটা না রিলেশনটা বুঝতেছি না। না, এটা আলাদা আলাদা না, এটা হচ্ছে বোরিং যখন আমরা করি, বোরিং বলতে যে সয়েলের যে ডেপথ যদি অল্প হয়, আমরা দেখেন যে অল্প ডেপথে আগার বোরিং দিয়ে কিন্তু আমরা এখানকার ক্রাইটেরিয়া বের করতে পারি। সেটা হলো যে আমি যখন এসপিটি ভ্যালু অনেক নিচে দিয়ে আমাকে করতে হবে অনেক ডেপথের সয়েলে, তখন তো সেটাকে আমি আলাদাই করব। আর ওয়াশ বোরিং যখন করব সেটা হচ্ছে যেমন অল্প ডেপথে যদি হয়, প্রথম মনে করেন যে 3-4 মিটার বা 5 মিটার লেভেলে আমি করতেছি, সেটা তো আমার এসপিটি যে স্যাম্পল থাকবে স্প্রেড স্পুন, আমি যদি আমি যদি ডিস্টার্ব সয়েল কালেক্ট করতে চাই তো স্প্রেড স্পুন থেকে তুলে ফেললে তার মাঝে সয়েল থাকে, সেটা দিয়েও করা যাচ্ছে। বুঝতে পারছেন? আবার আলাদা করে করা যাচ্ছে ওয়াশ বোরিং যখন অনেক ডেপথে হবে তখন সেটা। যেমন এখানে ধরো দুই ধরনের জিনিস আমরা এই লগে এখানে স্প্রেড স্পুন ইউজ করেছে এসএস, আবার সেখানে এসটি ইউজ করেছে শেলবি টিউব, যেই ডেপথের যেটা দরকার হয়েছে তা সেই ডেপথে সেটাকে ইউজ করেছে। এই লেখাটুকু এখানে দেওয়া আছে, অর্থাৎ যে প্রসিডিউরটা আমি বললাম এটা হচ্ছে এএসটিএম স্ট্যান্ডার্ড। এখানকার স্পেসিফিক প্রসিডিউরটা বলা আছে, যেটা আমি বললাম ওইটা হচ্ছে প্রসিডিউর যে শেষের 12 ইঞ্চি পেনিট্রেশনের জন্য যে পরিমাণ নাম্বার অফ ব্লো দরকার হবে সেটা হবে আমাদের এন ভ্যালু। এই এন ভ্যালুর উপর কারেকশন করা যায়। এন ভ্যালুর কিছু কারেকশন আছে, কারণ প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু ইরর থাকে সেটা আমরা জানি। নরমালি এন ভ্যালু কেউ 2 থেকে 3 ধরনের কারেকশন আছে। প্রথমটা হচ্ছে হ্যামারের জন্য, হ্যামার এফিসিয়েন্সি কারেকশন। আরেকটাকে আমরা ড্রিল রড স্যাম্পল অর বোরহোল কারেকশন। আরেকটা হচ্ছে কারেকশন ডিউ টু ওভারবার্ডেন প্রেসার। ওভারবার্ডেন প্রেসারটা হচ্ছে এই যে কোনো সয়েল, এটা মনে করেন সয়েলের লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। আমি যদি এই লেয়ারের এন ভ্যালু বের করি তখন এখানকার ওভারবার্ডেন প্রেসারটা হচ্ছে যে এই পয়েন্টে তার উপরে যে পরিমাণ সয়েল আছে তার যে প্রেসারের কারণে এর একটা স্ট্রেস আসবে, সেটাকে আমরা বলি ওভারবার্ডেন প্রেসার। বাট এন ভ্যালু যখন করবো এটা তো হোল করে করে আমি আগাচ্ছি, তো যখন এই অংশটুকু আমি হোল করতে এই পর্যন্ত আসলাম, এর উপরে সয়েল নাই কারণ হোল করে সেখানে সয়েলটাকে তুলে ফেলছি, তখন তো সে ওভারবার্ডেন প্রেসার থেকে রিলিজ হয়ে গেল। এই জন্য আমাদের ওভারবার্ডেন প্রেসারটাও কারেকশন করতে হয়। আরেকটা কারেকশন করি আমরা, যেটাকে আমরা বলি ডাইলাটেন্সি কারেকশন। এটা হচ্ছে করি গ্রাউন্ড ওয়াটার টেবিলের জন্য মিলে। অর্থাৎ যদি কোনো গ্রাউন্ড ওয়াটার টেবিল থাকে তার নিচের যে সয়েল ওটা যদি আমাদের সিল্টি সয়েল বা ফাইন গ্রেন সয়েল হয় তাহলে ওয়াটার টেবিলের ফ্লাকচুয়েশনে অনেক প্রপার্টি চেঞ্জ হয়, তখন সেটার জন্য আমাদেরকে এন ভ্যালুটা কারেকশন করতে হবে। এন ভ্যালুর মেজর দুইটা কারেকশন করি আমরা, একটা ওভারবার্ডেন কারেকশন আর একটা হচ্ছে ডাইলাটেন্সি কারেকশন। আমাদের হাতে লেখা শীটে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। আগার বোরিং, ওয়াশ বোরিং এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সেটা আপনারা হাতে লেখা শীট থেকে দেখবেন। আর দুইটা ডিস্টার্ব এবং আনডিস্টার্ব স্যাম্পলের দুইটা পার্থক্য দেওয়া আছে এখানে। একটা হচ্ছে শেলবি
যেটা স্প্লিট স্পুন আর শিল্পি টিউব। স্প্লিট স্পুন দিয়ে মিলে আমরা ডিস্টার্ব স্যাম্পল করি, আর থিন ওয়ান ওয়াল শিল্পি টিউব দিয়ে আনডিস্টার্ব স্যাম্পলটা অ্যাড করা হচ্ছে। প্রত্যেকটারই কিছু অ্যাডভান্টেজ, প্রত্যেক মেথডের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো আমরা এখন যে কারেকশন যেটা সেটা দেখব যে এন ভ্যালু কি পরিমাণ চেঞ্জ হতে পারে। এই যে সূত্রটা আমরা দেখতেছি এন প্রাইম এন এন প্রাইম এটা হচ্ছে কারেক্টেড এন ভ্যালু, আর এন হচ্ছে আমি যেটা এন ভ্যালু পাইলাম সেটা 50 ডিভাইডেড বাই 3 প্লাস 10, এটা হচ্ছে আমাদের একটা কারেকশন। এটাকে আমরা ওভারবার্ডেন কারেকশনের ইকুয়েশন বলি। আর যেটা ডাইলাটেন্সি কারেকশন, যেটা মিলে ফাইন এবং সিল্কি স্যান্ডের জন্য করি সিচুয়েটেড বিলো দ্য গ্রাউন্ড টেবিল, সেটা হবে n is equal to 15 plus half into n minus 50, এটা হবে n প্রাইম। এটা হবে আমার যে n ভ্যালু পাইলাম আমি ফিল্ডে সেই n, এইটা ক্যালকুলেট করলে আমি সেখান থেকে কারেকশনটা করতে পারবো। আমরা এখান থেকে একটু প্রবলেম দেখবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম, তাহলে আমরা ক্লিয়ার করবো যে কারেকশন ভ্যালুটা কিভাবে নরমালি চেঞ্জ হয় কিসের উপর নির্ভর করে, ইকুইপমেন্টের উপর। হ্যামার ইফিসিয়েন্সি, যেটা হ্যামার ইফিসিয়েন্সির জন্য কিছু কারেকশন ফ্যাক্টর আছে। যদি রূপ পুলি আমরা ইউজ করি তাহলে সেটা হবে 0.7 থেকে 0.8, আর যদি অটোমেটিক হ্যামার ইউজ করি সেটা হবে আমাদের 0.8 থেকে 1। আর হচ্ছে এই যে লেন্থ, ড্রিল যে রড থাকবে সেটা যদি 10 মিটারের বেশি হয় তাহলে কোনো কারেকশন ফ্যাক্টর নাই 1, 4 থেকে 10 মিটার হলে 0.85 থেকে 0.95, এবং তার থেকে ছোট হলে সেটা আবার 0.75। আর যে ড্রিলিং রড থাকবে সেখানে আমাদের এই রডের লেন্থ উপর নির্ভর করে, ঠিক আছে। আরেকটা আছে আমাদের বোর হোল ডায়ামিটার। যদি বোর হোল ডায়ামিটার 60 থেকে 120 হয়, নো কারেকশন। যদি 150 হয় মিলিমিটার তাহলে 1.05, 200 হয় তাহলে সেটা 1.15। ওভারবার্ডেন কারেকশনে দুইটা ইকুয়েশন আছে, মানে দুইটা মতো কয়েকটা ইকুয়েশন আছে। এখানে যে আমরা পি ইউজ করতেছি, এই পি হচ্ছে এর উপরে কি পরিমাণ এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেসার আছে সেটা। এটা যদি 40 psi বা তার থেকে ছোট হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। পি এর ভ্যালু হবে সেই ওভারবার্ডেন প্রেসার। আর যদি এটা ক্রস করে যায় 40 psi তখন আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে এটা, ওভারবার্ডেন কারেকশন n into 0.7 log 2000 divided by stress, মানে ইফেক্টিভ স্ট্রেস সিগমা ভি প্রাইম, ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস। ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস কাকে বলে? একটা হচ্ছে টোটাল স্ট্রেস, যেখানে সয়েল স্ট্রেস সাবস্ট্রাকচার কিভাবে বের করতে হয়। এই যে সয়েলের জিওটেকনিক্যাল 1 এ আমরা করেছি, এখানকার ইউনিট ওয়েট দেওয়া থাকলে ডেপথের সাথে ইউনিট ওয়েট মাল্টিপ্লাই করি, জি গামা ইনটু এইচ। এই গামা ইনটু এইচ হচ্ছে টোটাল স্ট্রেস, সেখান থেকে এই যে পোর ওয়াটার প্রেসার, অর্থাৎ সয়েল পোর স্পেস যে ওয়াটার আছে, গামা ডাব্লিউ ইনটু এইচ, এটুকু বাদ দিলে যেটা পাবো সেটা হলো ইফেক্টিভ স্ট্রেস। এই ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু আমরা এখানে ইনপুট দিব কিলো নিউটন পার মিটার স্কয়ার, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কারেক্ট এন। আর বাকি এই অংশটুকুকে আমরা ডাইলাটেন্স ক্যালকুলেশন করতে। এখানে একটা প্রবলেম আছে ম্যাথমেটিক্যাল, দেখেন the observed SPD value in the deposit of fully submerged fine silty sand was 45. যেহেতু ফাইন সিল্টি স্যান্ড তাহলে এখানে আমরা দুইটা কারেকশন দরকার হবে, ওভারবার্ডেন এবং ডাইলাটেন্স। ডেপথ অফ 6.5 feet, the average saturated weight of the soil is 9.5 kilometer cube, find the correct SPD value for dilatance and overburden. তাহলে গামা দেওয়া আছে কতটুকু, এভারেজ স্যাচুরেটেড ইউনিট ওয়েট। স্যাচুরেটেড মানে হচ্ছে সেখানে যতটুকু লেন্থ, এটা যদি আমার গ্রাউন্ড লেভেল হয়, যে অংশটুকু গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে সেটাকে আমরা বলি ফুললি স্যাচুরেটেড সয়েল। অর্থাৎ আমার যে সয়েলটা ছিল 6.5 মিটার, টোটালটাই হচ্ছে স্যাচুরেটেড। তাহলে
আমাকে ইফেক্টিভ স্ট্রেস বের করতে হবে গামা এস মাইনাস গামা ডব্লিউএইচ। গামা ইজ গামা 9.5, এইচ হচ্ছে 6.5, মাইনাস 9.81 হচ্ছে ওয়াটারের। কেন 9.81 ইউজ করলাম? যে কিলো নিউটন পার মিটার কিউব, যদি পাউন্ড পার ফিট কিউব থাকতো 62.4 ইউজ করতাম, কেজি পার মিটার কিউব থাকলে 1000 ইউজ করতাম। এখান থেকে ভ্যালুটা বের করব 62.985, দেন এই ভ্যালু শুধু আমি এখানে ডাইরেক্ট ইনপুট দিয়ে দিলাম, বাকি ভ্যালুটা পেয়ে গেলাম। যে আদতে হওয়ার কথা ছিল আমার 50, 52, কিন্তু আমি পেয়েছি 45। ওভারবার্নিং প্রেসার না থাকার কারণে আমি সেটা কারেকশন করতে পেরেছি। আর ডাইলাটেন্সি কারেকশন হচ্ছে, ডাইলাটেন্সি কারেকশন তখনই পসিবল হবে যখন এন এর ভ্যালু 15 থেকে বেশি হবে। তাহলে আমাদের ইনপুট যেহেতু আমাদের 45, ইনপুট দিলে হবে 30। আর ডাইলাটেন্সির জন্য এন প্রাইম হবে এত, আর হচ্ছে কি বলে এটাকে ওভারবার্নিং প্রেসার জন্য হবে 50। নরমাল অঙ্ক, এটা দেখতে আপনারা। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, এটা দিয়েছে হোয়াইটম্যান, লেও এন্ড হোয়াইটম্যান 1986। এটা আমরা ইকুয়েশনটা এইভাবে দিয়েছে। আর এটা হচ্ছে যেটা আমরা বই থেকে শীট থেকে দেখালাম সেটা আরেকজনের ইকুয়েশন। দুইটা ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারি, দুইটা ইকুয়েশন দিয়ে এখানে প্রবলেম সলভ করা আছে। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এখানে অনেকগুলো প্যারামিটার আসবে, যেটাকে আমরা μ1, μ2, μ3 এগুলো নির্ভর করবে কিসের উপরে? আমি তোকে চার্ট দেখালাম, যেটা আমরা ডায়ামিটার 100, যেমন দেখেন এখানে ডায়ামিটার 200 মিলিমিটার, যদি 200 মিলিমিটার হয় তাহলে μ4 হবে 1.15, এবং আমরা দেখছি যে ফর সিল্টিক ক্লে যদি হয় তাহলে সেটা হবে 0.80 রেঞ্জে। লিকুইড লিমিট তার উপর নির্ভর করে একটা হবে, হ্যামারের ওয়েটের উপর নির্ভর করে একটা হবে, হ্যামারের যে রড তার যে লেন্থ তার উপর নির্ভর করে একটা প্যারামিটার হবে। এই সবগুলোর উপর নির্ভর করবে। যে কোনো কোশ্চেনে যেই প্যারামিটার দেওয়া থাকবে সেই প্যারামিটারের ইকুয়েশন ইউজ করে আপনাকে সলভ করতে হবে প্রবলেমটা। যেমন এই প্রবলেমটা কেন আমরা এই ইকুয়েশন ইউজ করলাম, হোয়াইটম্যানের ইকুয়েশন, কারণ হচ্ছে এখানে তারা আমাদের বলে দিয়েছে যে স্ট্যান্ডার্ড এজ ভ্যালু বের করতে হবে, তার রড লেন্থ দেওয়া আছে। তা আমরা প্যারামিটার কি পাইলাম? রড লেন্থ যদি 10 মিটারের বেশি থাকে, এই এখানে হয়ে গেল, এটা 10 মিটারের বেশি হলে কারেকশন ভ্যালু হবে 1। এরকম যদি লুজ স্যান্ড হয় তাহলে 90, ক্লে হলে 0.80। এই প্যারামিটার টেবিলগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সেই অনুযায়ী যদি লিনিয়ার হয়, উইদাউট লিনিয়ার হলে 1, মানে উইদাউট লিনিয়ার, লিনিয়ার হলে ক্লের জন্য একটা, লুসের জন্য আরেকটা। এই প্যারামিটার গুলোকে মানে মনে রেখে কোন প্যারামিটারের জন্য কোন কারেকশন ভ্যালু সেটাকে টোটাল দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে পারি। যেটা আমাদের এই শীটও একটা প্রবলেম এখানে করে দেওয়া আছে, আবার হাতে লেখা শীটও একটা প্রবলেম দেওয়া আছে। আপনাদের কাজ হবে আপনারা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো প্রথমে অঙ্কটা তুলবেন, তুলে যেগুলো পড়াইলাম সেগুলো পড়বেন, তারপরে নিজেরা করার চেষ্টা করবেন, ট্রাই করবেন। একবার যদি না পারলে তখন আপনারা সলিউশন করবেন, আগে সলিউশন দেখবেন না, তাহলে আপনার এই অঙ্ক করা কখনো মানে ফ্রুটফুল হবে না। আপনার তো সলিউশনের অ্যান্সার মিলে যাবে, কিন্তু এটা আলটিমেটলি আপনার জন্য ওইরকম কোনো ফ্রুটফুল রেজাল্ট বই আনবে না, আপনার কোনো ফায়দা হবে না। আর একটা আছে কোন পেনিট্রেশন টেস্ট। এই কোন পেনিট্রেশন টেস্টের মাধ্যমে আমরা সয়েলের কিছু প্যারামিটার যেমন শেয়ার স্ট্রেংথ এবং এর ডেনসিটি বের করতে পারি। এটা কিভাবে করা হয়? এরকম একটা কোন থাকে এবং এটা এটা ভ্যান বা গাড়ির মতো করে থাকে, টোটাল সেটআপ থাকে এটা গাড়ির ভিতরে, এবং তার বটম দিয়ে স্পেস থাকে, ওখান দিয়ে পেনিট্রেশন যে কোনটা, এই কোনটাকে সয়েলের মাঝে ইনসার্ট করে দেওয়া হয় এবং সেটা কম্পিউটারের সাথে জয়েন করা থাকে, সেখান থেকে ডাটা নিয়ে আমরা টেস্ট করতে পারি। এটা হচ্ছে সেই কোণের একটা ক্রস সেকশনাল সেকশনাল ভিউ। এর অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে প্রায় অ্যাপেক্স অ্যাঙ্গেল 60, 45 এই রেঞ্জের মাঝে ভ্যারি করে। এটা পিজোমিটার টাইপের। এখানে প্রেসার ট্রান্সফার হয় এই ইকুইপমেন্ট এই অংশ দিয়ে, সেখান থেকে আপনি টোটাল ভ্যালুটাকে কনসিডার করে কম্পিউটার থেকে অ্যানালাইসিস করতে পারবেন। এটা সম্বন্ধে কোন পেনিট্রেশন টেস্ট সম্বন্ধে কি কারো কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে করছেন আপনারা? আমি যারা দেখেছি ইউটিউবে দেখেছি, এটা প্র্যাকটিক্যালি দেখিনি। বাট ভেন শেয়ার টেস্ট বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট আর অন্যান্য টেস্ট যে কম্প্রেসিবিলিটি, গ্রেসেস ডিস্ট্রিবিউশন, আন্ডারব্যাক লিমিট, ওগুলা প্র্যাকটিক্যালি করেছি আমরা, কারণ ওগুলো আমাদের ল্যাবে করানো হয় এবং প্র্যাকটিক্যাল কোনো কাজে যদি আপনি ইনক্লুড থাকেন সেখান থেকে করতে পারেন। তো এই হচ্ছে এখানে
প্লেট লোড টেস্ট। প্লেট লোড টেস্টটা মেইনলি করা হয় হচ্ছে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য। এটা যখন কোনো জায়গায় ফাউন্ডেশন করা হয়, মানে ফাউন্ডেশন ডিজাইন করেও করা হয়, ডিজাইনের আগেও করা হয় প্লেট লোড টেস্ট। কোনো পাইলের উপরে সেখানে আগে থেকে সারচার্জ মানে হচ্ছে এক্সট্রা যে লোডটা ইম্পোজ করা হচ্ছে, ওই এক্সট্রা লোড ইম্পোজ করে তারা সেটেলমেন্ট, ওখানে গেজ লাগানো থাকে, এরকম গেজ লাগানো থাকে, ওই গেজ থেকে সেটেলমেন্টের ডাটা নিতে হয়, ইনিশিয়াল ডাটা ফাইনাল ডাটা নিয়ে ওইটাকে ইকুয়েশন দিয়ে অ্যানালাইসিস করে তখন বের করে দেয় পাইলট লোড টেস্টের জন্য কি পরিমাণ তার সেটেলমেন্ট হচ্ছে, সে ফেল করবে কি করবে না। পাইলট লোড টেস্ট অফ ফিল্ডে অনেক বেশি করা হয়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, স্যার অফ করে দেবো তারপরে।